আসসালামু আলাইকুম আপু ভাইরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো মির্জাপুর বাসা থেকে আসলাম, এসে দুপুরবেলা কি রান্না করলাম সেটা তো দেখিয়েছি দুপুরের ব্লগে। এখন রাত থেকে শুরু করলাম, রাত বাজে 9:30। এখন রান্না করবো, আপনাদের ভাইয়া খেতে চাইছে কচু দিয়ে ইলিশ মাছ। এটা আমার বোনের বাসার কচু, এটা চাষ করা হয় ওদের খেতে, তো সেটা দেখানো হয়নি, তো এটা নিয়ে আসছি। এখন এই কচু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করবো, সেটাই তোমাদের মাঝে শেয়ার করবো কালকে দুপুর পর্যন্ত কি কি করে থাকি। ইলিশ মাছ রান্না করার জন্য এই যে মশলাটা করে নিয়েছি, এটা হচ্ছে রসুন, পেঁয়াজ, জিরা আর শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি। এখন তেল তেল দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা এর মধ্যে ব্লেন্ড করেছি দেখে আমি আর অন্য পেঁয়াজ দিব না, এই মশলাটাই তেলের মধ্যে ঢেলে ঢেলে দিব, আর অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিলাম লবণ, হলুদ, আর কিছু দিব না। এখন মশলাটা কষাবো, কারণ এটার মধ্যে সব কিছুই দেওয়া আছে, এখন আর কিছুই দিব না। এখন এটাই মশলাটা কষাবো, কষাতে কষাতে যখন তেলটা উঠে আসবে তখন ইলিশ মাছ আর কচু দিব। এই তো আপু ভাইয়েরা, মশলাটা কষানো হয়ে গেল, এখন কচুগুলো দিয়ে দিব। প্রচণ্ড ঠান্ডা লেগেছে আপার বাসায়, হঠাৎ ঠান্ডা লেগে গেছে, আসলে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, ঠান্ডাও লাগে বৃষ্টির মধ্যে, আবার গরমও লাগে, দুইটাই একসাথে মিলিত হয়ে যায় আর কি অবস্থা। এখন কচুগুলো দিয়ে দিব, দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করবো, মশলাটার সাথে একটু মিলাবো। এই তো কচুটার সাথে মশলাটা মিলিয়ে গেছে, এখন মশলাটার মধ্যে একটু পানি দিয়ে দিব এক এক করে। এখন পানিটা দেওয়ার পর এখন মাছগুলো দিয়ে দিব, মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। এখন হতে থাকুক, এটা ঢেকে দিব। আসলে আপনাদের ভাইয়া আমার বোনের বাসায় যে কচুটা হয় এটা এত পছন্দ করে, ওই যে দেখেছিলেন যে যে ছেলেটা মানে গরুর খামারে কাজ করে, ওই ছেলেটা এই কচুগুলো লাগায়। তো কচুগুলো এত মিষ্টি যে আমার আপনাদের ভাইয়া যখন আমার বোনের বাসায় বেড়াতে যাবে তার আগেই বলে রাখে আপা আমার জন্য কিন্তু কচু রান্না করবেন। এবার আমি আসার সময় বলে দিচ্ছে বারবার আপনাদের ভাইয়া যে কচু নিয়ে এসো, আপাকে বলছে আপা কচু দিয়ে দিয়েন, কচুটা আসলে খেতে অনেক ভালো লাগে, সেজন্য আমার আপা কচু দিয়ে দিছে। তো সেইটাই এখন রাতে আপনাদের ভাইয়া এত মর্জি করছে যে এটা রান্না করো রান্না করো, রান্না করিয়েই ছাড়লো। ছোট বাচ্চাকে নিয়ে আসলে যখন তখন যেটা ইচ্ছা সেটা রান্না করা যায় না, বাচ্চার শরীরটাও ভালো না, অনেক ঠান্ডা লেগে গেছে। ঠিক আছে, এটা ঢেকে দিই, দেখতে থাকুন। কচুটা প্রায় রান্না হয়ে গেছে, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচের গন্ধটা পুরো ছড়িয়ে যাবে। অল্পই দিলাম শুধু কাঁচামরিচের ফ্লেভারের জন্য, আর এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো আমার কচু রান্না শেষ। আপু ভাইয়েরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কচু রান্নাটা কেমন হয়েছে। ঠিক আছে, তাহলে সকালে আবার দেখা হবে আপু ভাইয়েরা। আপু ভাইরা এখন ঘুম থেকে উঠেছি, দেখেন ঘরের এই পরিস্থিতি, ঘরের অবস্থা অনেক খারাপ। এখন এগুলো পরিষ্কার করতে হবে সব। ছোটো মেয়েটা কান্নাকাটি করতেছে, ওর প্রচণ্ড জ্বর। উঠেছি অনেক সকালবেলা 6:30টার দিকে, কিন্তু এখন 10টা বেজে গেছে, কিন্তু এখনও কোনো কাজ করতে পারছি না। সব কিছুই এলোমেলো হয়ে আছে, সব কিছুই, কোনো কিছুই ঠিকমতো পারছি না করতে, কারণ বাচ্চা অনেক অসুস্থ, আস্তে আস্তে সব কাজ করা লাগবে, এগুলো সব পরিষ্কার করা লাগবে, এই অবস্থা। ঠিক আছে, আর এখন বোন নাস্তা বানিয়েছে, সেই নাস্তাই এখন খাবো। কি নাস্তা খাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। ঘরের হচ্ছে এই পরিস্থিতি, খুব এলোমেলো হয়ে আছে। আর আপনাদের ভাইয়া ছিল বাসায়, তাই বাসার অবস্থা তো যা ইচ্ছা তাই, ছেলে মানুষরা থাকলে যা আর কি করে। এই তো আপু ভাইয়ারা এই যে নাস্তা বানিয়েছে, পরোটা, ডিম পোস্ট আর এই চা। এই তো বসেছি, বাচ্চাটা কোলেই আছে, আসলে রেখে কোনো কাজ করতে পারছি না, ডাইনিংয়েও বসতে পারিনি, এই জন্য নিচেই বসেছি। ঠিক আছে, দেখতে থাকুন নাস্তার পরে কি কি কাজ করি। নাস্তা খাওয়ার পরে চলে আসলাম আপু ভাইয়ারা। এই তো আজকে আমি রান্না করব কচুর ডগা দিয়ে চিংড়ি মাছ, আর রাজহাঁসের মাংস, আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা আপনাদের ভাইয়ার জন্য। কারণ আজকে আমি এই যে রাজহাঁস আমার মা দিয়েছিল কয়েকদিন আগে, পরে কিছুটা অংশ রেখে দিয়েছিলাম, সেটাই আজকে রান্না করছি। আজকে কোনো কিছু সঠিকভাবে দেখাতে পারছি না, কারণ আমার বাচ্চা অনেক অসুস্থ, এই জন্য তাড়াহুড়া করে রান্না করছি, কীভাবে কী রান্না করছি এটা দেখাতে পারছি না। ঠিক আছে আপু ভাইয়ারা, দেখতে থাকুন কখন কোনটা রান্না করি। কী করবো, মাথায় কোনো কাজ করতেছে না, বাচ্চা কোলের থেকে নামতেছেই না, সকাল থেকে কোলে রেখেছি এখনও নামছে না কোল থেকে। কী করবো, বাচ্চাটা জ্বর এসেছে, ঠান্ডা, কয়েকটা সমস্যাই একসাথে। আল্লাহ ওকে সুস্থতা দান করুক, আমিন সুম্মা আমিন, সেই কামনাই করি। এখন কচুর ডগাটা সিদ্ধ করে রেখেছিলাম, এটাই এখন রান্না করব। ঠিক আছে, মশলাটা তাহলে আগে ভাজি, চিংড়ি মাছটা হালকা একটু ভাজার পরে তারপরে এটার মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিই নেই, আর একটু জিরার গুঁড়া দিয়েছি, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে যে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে কচুর ডগাগুলো দিয়ে দিব, লবণ দিয়েছি। এটা কালকে রাতে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। একটু মিশিয়ে নেই, তারপর এটাকে ভাজা ভাজা করব। আস্তে আস্তে ভাজা ভাজা হচ্ছে, এখনো হয়নি, আরো ভাজা ভাজা হবে। এটা ভাজা ভাজা হতে থাকুক, আর দেখি তো রাজহাঁসের মাংসটা কষানো হচ্ছে।
কষানোটা একটু হয়ে গেলে এটার মধ্যে আলু দিয়ে দিব। আমার মেয়ে আবার আলু ছাড়া খেতে চায় না, মাংসের আলুটা পছন্দ করে, আমিও পছন্দ করি। আজকে কোনো কাজই এগোতে পারতেছি না, বাচ্চাটা অসুস্থ, এই জন্য ঘরের কাজ যেভাবে এলোমেলো ছিল ঘর সেভাবেই আছে, কিচ্ছু করতে পারতেছি না। মেয়ে শুধুই কান্নাকাটি করতেছে, রান্নাটাও করছে অনেক কষ্ট করে। আপনাদের ভাইয়া আবার তাড়াতাড়ি বাহিরে চলে যাবে, ও আবার জিজ্ঞেস করলো রান্না হয়েছে কিনা, রান্না তো কিছুই হয়নি। তাড়াহুড়ার মধ্যে আপনাদের ভাইয়াকে চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ দিয়ে শুধু ভেজে দিয়েছি, ওটা দিয়েই ভাত খেয়ে চলে গেছে। আর কিছুই দিতে পারলাম না, রান্না করলাম কিন্তু খেতে পারলো না। ইনশাল্লাহ রাতে এসে খাবে। মাংসগুলো কষানো হয়ে গেছে আপু ভাইয়ারা, এখন আলুগুলো দিয়ে দিব। আমাদের ঘরে সবাই আবার হাঁস খেতে অনেক পছন্দ করে, কিন্তু আমার মেজবাবার বাসায় শুধু আমার মেজবাই পছন্দ করে, কিন্তু আর কেউই পছন্দ করে না। তাই মেজবাবা আসলে আমাদের বাসায় হাঁস খাওয়া হয়, বা মা গ্রামের বাড়ি থেকে হাঁস এনে মেজবাবার বাসায় রান্না করে, আমরা সবাই খাই। কিন্তু মেজবাবার বাসার কেউই খায় না, বাচ্চারাও খায় না, দুলাভাইও খায় না। হাঁসটা কিন্তু অনেক ভালো লাগে, আসলে সবাই তো আর খায় না। হাঁসও তো দেখা যায় একটা পাখির মতোই, হাঁসটা একটা পাখির মতোই, কারণ পাখিও আমরা খাই। দেখা যায় পাখির একটা আলাদা একটা, প্রত্যেকটা মাংসের আলাদা আলাদা গন্ধ থাকে। হাঁসও তো একটা পাখির মতোই। তা হাঁসের মাংসের মধ্যে রসুনটা বেশি দিলে দেখা যায় হাঁসের একটা নিজস্ব গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। রসুন বাটাটা বেশি দিলে হাঁসের মাংসটা খেতে, পাখি বলেন হাঁস বলেন, রসুন বাটাটা বেশি দিলে ভালো লাগে। কচুটা এখনও ভাজা ভাজা হয়নি, আর একটু হবে। লেবু পাতা দিলে সব খুব ভালো হতো, কিন্তু আসলে লেবু পাতা তো নেই। আবার বাসা থেকে নিয়ে আসবো, আমার মনেও নেই। আপা বলেছিল লেবু পাতা নিয়ে এসো, কিন্তু ভুলে গেছি। আসলে এত তারার মধ্যে, কালকে বৃষ্টির মধ্যে এত কষ্ট হয়েছে বাচ্চা নিয়ে আসতে। কালকে আসলে অনেক কষ্ট হয়েছে আসতে বৃষ্টির মধ্যে। যখন সিএনজিতে ছিলাম তখন অন্য গাড়ি থেকে, মানে বৃষ্টির মধ্যে রাস্তায় পানি উঠে গেছে, এত জোরে স্পিডে গাড়িটা চলেছে যে সব পানি আমাদের গায়ে লেগেছে, ছোট বাচ্চার গায়েও লেগেছে। এত কষ্ট হয়েছে, এত জিদ লেগেছে যে কী আর বলবো ওই লোকটার উপরে, যে কী চিন্তা ভাবনা, পানির মধ্যে এত স্পিডে গাড়ি চালায়। পরে ড্রাইভার আবার ওনাকে বকাঝকা করেছে, উনি আবার ক্ষমাও চেয়েছে, এই জন্য আর কিছু বলি নেই। কী আর বলার আছে, যেটা হয়ে গেছে সেটা তো আর বললেও ফিরে আসবে না। কালকে অনেক কষ্ট করে বাসায় আসা লাগছে, অনেক কষ্ট হয়েছে। আমি যদি জানতাম আপুর বাড়ির পাশে এত ভাঙা, তাহলে আর এখন যেতাম না, রাস্তার কাজ শেষ হলেই যেতাম। অল্প একটু পানি দিয়ে দিই যাতে আলুটা সেদ্ধ হয়, কারণ হাঁসের মাংসটা, এটা তো রাজা হাঁস, রাজা হাঁসের মাংসটা একটু হতে সময় লাগবে, সেজন্য আর একটু পানি দিয়ে দিলাম। এই তো কচুটা হয়ে গেছে, ভাজা ভাজাই হয়েছে, এর চাইতে বেশি ভাজা ভাজা করবো না। এখন আবার চিংড়ি মাছ ভুনাটা বসাবো। ঠিক আছে আপু ভাইয়ারা, দেখতে থাকুন। চিংড়ি মাছটা বসানোর জন্য এই তো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে মশলাগুলো দিয়ে দেবো। আর এখানে তো হাঁসের মাংসটা কষানো হয়ে যাচ্ছে। এখন অল্প একটু পরিমাণ মতো আর কি একটু ঝোলের পানি দিব, কারণ এটা মাখা মাখা থাকবে, এত বেশি ঝোল হবে না। এখন আস্তে আস্তে হতে থাকুক, চুলাটা বাড়িয়ে দিব। চিংড়ি মাছ ভুনার পেঁয়াজের মধ্যে এখন মশলা দিয়ে দিব এক এক করে মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর রসুন বাটা, লবণ। মশলাটা একটু কষানো হতে থাকুক। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি, এখন সামান্য একটু পানি দেবো। এখন ঢেকে দিব, মাছটা হতে থাকুক। মাংসটা হয়ে গেছে, এখন জিরার গুঁড়ো দিয়ে দিব উপর দিয়ে, জিরার গুঁড়োটা দিয়ে নামিয়ে ফেলবো। মাংসের গন্ধটা অনেক সুন্দর এসেছে। এই তো চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব।
এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপু ভাইরা, আমার রান্না শেষ হয়ে গেছে। এই তো আমি আজকে এগুলোই রান্না করলাম, রাত থেকে নিয়ে আপনাদেরকে দেখালাম কি কি করলাম। এই তো এখন এটা চুলাটা নিভিয়ে দিই। আর এখন দেখি আমার ঘরের কি পরিস্থিতি। এই তো আপু ভাইরা, ঘরের পরিস্থিতি দেখানোর আগে চলে আসলাম ওয়াশিং মেশিনে সামনে। কাপড় ধুতে দিব। এখন বেড়াতে গিয়েছিলাম, অনেক কাপড় চোপড় জমেছে, সেই জন্য কাপড় চোপড় ধুতে দিব। তারপরে দেখাবো ঘরের পরিস্থিতি কি। খুব দ্রুত ঘর পরিষ্কার করে নিয়েছি, এখন কাপড় চোপড় ধুতে দেই। ঠিক আছে, চলুন ঘরের অবস্থা দেখি। এই তো মোটামুটি যতটুকু আর কি করা যায় সেভাবেই আমার বোন দ্রুত করেছে, আর আমি রান্নার কাজ শেষ করেছি, সেটা তো আপনারা দেখেছেন। এই তো ঘর মোটামুটি আর কি পরিষ্কার করেছি। আমার বোনকে বলেছি, আজকে আবার আমার হেল্পিং হ্যান্ড আসেনি, সেই জন্য যতটুকু পেরেছি অতটুকুই করেছি। কষ্ট হয়েছে, দুজনে মিলে করা লেগেছে। দেখেন আমার মেয়ে, কেউ কিছু মনে করবেন না, আমার ছোট মেয়েটা আমার কোলেই আছে, সেই জন্য ওর শরীর ভালো না, এই জন্য আর কি এমন করতেছে। কাপড় চোপড় কিছু ধুয়ে দেওয়া হয়েছে, তারপর আবার বোঝেনি তো বেড়াতে গেলে অনেক কাপড় চোপড় জমে, যেগুলো আর কি বলবো, কাপড় চোপড় ওয়াশিংয়ে দিয়েছি। এখন এই তো ঘরের পরিস্থিতি আর কি যেমন। এই তো আপনাদের ভাইয়ার রুমে আবার এই যে বড় মেয়ে ঘুমিয়েছে, এই রুমটা আর কি যতটুকু পেরেছি তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলেছি। আর এই তো আমার গেস্ট রুম। আমি যখন বাসায় ছিলাম না, আপনাদের ভাইয়া আবার ওয়াশিং মেশিনে যত কাপড় চোপড় ছিল ওগুলো ধুয়ে দিয়েছিল। আয়রনের জন্য কাপড় জমিয়েছে এই ব্যাগে। এই তো গতকাল রাত থেকে টুকটাক যে কাজগুলো দুপুর পর্যন্ত করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম। তাহলে এই তো আপু ভাইয়েরা, যাদের আমার এই ব্লগটি ভালো লেগেছে, আমার ভিডিওটি ভালো লেগেছে, আপু ভাইয়েরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপুর পাশে অবিরাম ভালোবাসা দিবেন। কি আর বলবো, আর কিছু বলার নেই। আমার মেয়ের জন্য দোয়া করবেন। তাহলে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।